20 বছর পর ভারতকে হারিয়ে গোটা পোর্টকে দখল করে নিয়েছে আমেরিকা, যাকে কাজে লাগিয়ে ভারতের দোরগোড়ায় মিলিটারি বেস তৈরি করে। এখানে কি ভারতকে হুমকি দিতে চাইছে আমেরিকা? যদি আমেরিকা ভারতের দরজায় এত বড় মিলিটারি বেস তৈরি করে ফেলে, সেখানে নিজেদের এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করে, সেক্ষেত্রে গোটা রিজিয়নে মূলত বঙ্গোপসাগর আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কন্ট্রোল করার চেষ্টা করবে আমেরিকা। এতে ভারতের কতটা ক্ষতি হতে পারে? কিভাবে ভারতকে ঠেকাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সবে চক্করে কিভাবে বাংলাদেশ এক নতুন আমেরিকার গোলাম হতে চলেছে, যেখানে ওদের দেশটাই এখন বিদেশিদের হাতে চলে যাবে। সবটাই গভীরে গিয়ে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। তো বন্ধুরা, আজ থেকে প্রায় 20 বছর আগে 2005 সাল নাগাদ বুজ অ্যালেন হ্যামিল্টনের একটা রিপোর্টে মার্কিন রক্ষা মন্ত্রণালয়ের জন্য জানানো হয়েছিল যে চীনের স্ট্রিং অফ পাল স্ট্র্যাটেজিকে কাউন্টার করতে বাংলাদেশের এই চট্টগ্রাম পোর্ট আমেরিকার প্রয়োজন। এই রিপোর্টটা তো পাবলিক নেই, তবে 2005 সালে দ্য ওয়াশিংটন টাইমসে এর উল্লেখ রয়েছে। আর আশ্চর্যজনকভাবে ওই রিপোর্ট আমেরিকার সরকারের কাছে আসতে না আসতে আমেরিকা বাংলাদেশকে চাপ দিতে শুরু করে চট্টগ্রাম পোর্টকে প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য, যেটা আমেরিকার এসএসএ কোম্পানি অপারেট করবে। এমনকি এর জন্য 2002 সাল থেকে প্ল্যানিং শুরু হয়ে গিয়েছিল। আর এই সেম মার্কিন কোম্পানি অবৈধভাবে বাংলাদেশের চট্টগ্রামে একটা টার্মিনালও তৈরি করছিল, যাকে বাংলাদেশের হাইকোর্ট পরবর্তীতে রায় দেয় যে খালেদা জিয়ার বিএনপি পার্টি এটা টাকা নিয়ে অবৈধভাবে করিয়েছে। এবং এই রিপোর্টটা দেখুন, এটাকে কাউন্টার করতেই আমেরিকা সেই সময় $2,93,000 এড পাঠায় বাংলাদেশের বিএনপি পার্টি আর এই পোর্টের জন্য, যখন বেগম খালেদা জিয়া ওই দেশের প্রধানমন্ত্রী ছিল। এবং ওরা এতে করে চট্টগ্রাম বন্দর কিন্তু আমেরিকাকে বিক্রি করতে এক প্রকার রাজি হয়েই গিয়েছিল। আর এটার খোলাসা হয় এই রিপোর্টে, যেখানে বলা হয় যে কিভাবে আমেরিকা এড দিয়ে অন্য দেশের সম্পদকে প্রাইভেটাইজ করতে বাধ্য করায় এবং পরে সেটা আমেরিকার কোম্পানির মাধ্যমে দখল করেছে। অর্থাৎ বেসিক্যালি এর থেকে এটুকু তো বুঝতে পারছে আমেরিকার নজর বাংলাদেশের চট্টগ্রাম পোর্টের ওপর 20 বছর আগে থেকেই রয়েছে। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের সরকার বদল হতে এই প্রজেক্টে আমেরিকার সফল হতে পারেন। এরপর 2016 সালের দিকে দ্য ডিপ্লোম্যাট একটা রিপোর্ট আনে যে বাংলাদেশের পোর্টের অবস্থা খুবই খারাপ, একে নিয়ে জাপান, ভারত, চীন লড়াই করছে, কিন্তু একে ঠিক করার একমাত্র রাস্তা এটাকে আমেরিকার কোম্পানির হাতে তুলে দেওয়া। এমনকি তারপর 2020 সালেও আমেরিকা সরাসরি বয়ান দিয়েছিল যে তারা বাংলাদেশের চট্টগ্রাম পোর্টের ডেভেলপমেন্ট করতে আগ্রহী। আর ওরা তারপর থেকেই হাসিনা সরকারের ওপর বিভিন্নভাবে চাপ দিতে শুরু করে। মানে মোদ্দা কথা হলো, আমেরিকার যে কোনো মূল্যে এই পোর্ট চায়, আর যারা এর রাস্তায় দাঁড়াবে তাদেরকে আমেরিকা সরিয়ে দেবে। কিন্তু যেহেতু সেই সময় শেখ হাসিনাকে ভারতের পূর্ণ সমর্থন ছিল, তাই আমেরিকা এখানে বিশেষ কিছু করতে পারেন। কিন্তু প্রশ্ন আসছে যে এই চট্টগ্রাম পোর্টে কী এমন আছে যাকে পাওয়ার জন্য আমেরিকা সেই 2002 সাল থেকে পাগলের মতন চেষ্টা করছে, এত কোটি কোটি ডলারের এড পাঠাচ্ছে, এত লড়াই দাঙ্গা মানুষ মারছে। তো বন্ধুরা, এই বিষয়টার খোলাসা করা হয় গত বছরে বাংলাদেশের রিজিম চেঞ্জ হওয়ার পর। আমেরিকার আসল উদ্দেশ্য এখানে কিন্তু কোনো দিনই চট্টগ্রাম বন্দর নেওয়া ছিলই না। ওদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, যেটা বঙ্গোপসাগরের এমন লোকেশনে রয়েছে যাকে কাজে লাগিয়ে এই রিজিয়নে আমেরিকা নিজেদের একটা মিলিটারি বেস বানিয়ে ভারতের মতন দেশকে ডমিনেট করতে পারে। এরপর গত বছর বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ফাইনালি গোটা বিশ্বের সামনে বয়ান দেয়। উনি বলেন যে সেন্ট মার্টিনের জন্যই হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, যেখানে আমেরিকা এর পুরো প্ল্যানিং করেছিল। আমেরিকা চেয়েছিল যে হাসিনা এই গোটা সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকার হাতে তুলে দিক, ওখানে আমেরিকা নিজেদের মিলিটারি বেস বানান। তার বিনিময়ে হাসিনা বাংলাদেশে যত দিন ইচ্ছে ক্ষমতায় থাকতে পারে। কিন্তু যেহেতু হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হয়নি, তাই তার বিরুদ্ধে আন্দোলন করিয়ে তাকে ক্ষমতা থেকে সরানো হয়। আর এটা মোটামুটি আমরা কম বেশি সকলেই জানি যে এতেও আমেরিকার এডকে ব্যবহার করা হয়, যেটা ওরা 2005 সালে বিএনপি পার্টিকে দিয়েছিল। কিন্তু আপনি বলবেন যে এর প্রমাণ কি? আমেরিকা এখানে মিলিটারি বেসের জন্যই
এত কিছু করিয়েছে, হাসিনাকে সরিয়েছে। আর ভারত আর বাংলাদেশের মধ্যে এই যে ক্রাইসিস তৈরি হয়েছে সেটাও আমেরিকার, যাকে কাজে লাগিয়ে ওরা বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দরের দখল করে নিয়েছে। তো বন্ধুরা, গত কিছুদিনে যা যা হয়েছে সেটা কিন্তু প্রমাণ করার জন্য যথেষ্ট যে এই সব কটা আমেরিকার প্ল্যানের অংশ। আর চট্টগ্রাম এখন অলরেডি আমেরিকার দখলে চলে গেছে। গত 6 মের রিপোর্টটা দেখুন, যেখানে আচমকায় আমেরিকার কিছু ডিপ্লোম্যাট সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছে যায়, ওখানে কিছু ইন্সপেকশন করে আর কোনো রকম বয়ান না দিয়েই ওখান থেকে চলে আসে। আশ্চর্যজনকভাবে আমেরিকার কূটনীতিবিদরা পোর্ট থেকে আসার মাত্র 2 দিনের মাথায় বাংলাদেশ এখানে $800 মিলিয়ন বিনিয়োগ ঘোষণা করে দেয়। ওদিকে এরপরেই গত 23শে জুন আরও একটা খবর আসে, যেখানে এই চট্টগ্রাম পোর্টের যে অথরিটি তার চেয়ারম্যান আচমকায় আমেরিকা ছুটে যায়। ওখানে গিয়ে আমেরিকার সিক্রেট এজেন্সির সাথে বেশ কিছু মিটিং হয়, 2 দেশের মধ্যে গোপন চুক্তিও হয়। কী বিষয়ে চুক্তি তা নিয়ে কোনো রকম পাবলিক স্টেটমেন্ট আসেন। আর এই চট্টগ্রামের চেয়ারম্যান আমেরিকার এজেন্সির সাথে চুক্তি করে দেশে ফিরতে না ফিরতেই বাংলাদেশের মোহাম্মদ ইউনিস কি বলে, যে আমি এখন চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বানাবো, তাই এটা এখন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে। ফলে আশা করি এর মধ্যে একটা লিঙ্ক খুঁজে পাচ্ছেন। আমেরিকার ডিপ্লোম্যাট চট্টগ্রামে যায়, তারপর ইনভেস্টমেন্ট ঘোষণা, এরপর এর চেয়ারম্যান আমেরিকার এজেন্সির সাথে সাক্ষাৎ করে, আর তারপরেই ইউনিসের ঘোষণা যে এই পুরো পোর্টটা বিদেশি কোম্পানিকে দেওয়া হয়। এখন স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে প্রচুর বিরোধ হয়, এবং যদি আমেরিকার নাম এখানে চলে আসে তা তো ইউনিসের জন্য খুব একটা ভালো হবে না। তাই এখন নতুন রিপোর্ট এসেছে যে ইউনিস সরকার এটা অ্যাকচুয়ালি দুবাইয়ের কোনো একটা কোম্পানিকে দেবে। আর অস্বাভাবিক নয় যে আপনারা দেখতে পাবেন কিছুদিন পর ওই কোম্পানিও আমেরিকার অংশীদারি হয়ে যাবে। এখন আপনি বলবেন যে চট্টগ্রাম বন্দরের সাথে সেন্ট মার্টিন দ্বীপে মিলিটারি বেসের কী সম্পর্ক? তো বাংলাদেশের সেন্ট মার্টিনে মিলিটারি বেস বানানোর জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার দরকার, এবং এর জন্য একটা লজিস্টিক হাব তো প্রয়োজন, যেখান থেকে পুরো সাপ্লাই চেন মেনটেন হবে। এখন ভারত তো এখানে নিজেদের বেস দেবেন, কাছাকাছি অন্য কোনো দেশও নেই যেখানে আমেরিকার অলরেডি লজিস্টিক সাপোর্ট রয়েছে। এই কারণেই ওরা বাংলাদেশের চট্টগ্রাম পোর্টকে আগে নিজেদের কবজায় নিয়ে এটাকে লজিস্টিক হাব বানাতে চাইছে, তা আবার আমেরিকার নৌবাহিনীর জন্য। আর শুধু তাই নয়, আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে মোহাম্মদ ইউনিস মিয়ানমারের রাখাইন স্টেটের জন্য করিডোর বানানোরও সুপারিশ দিয়েছিল, ওটাও এই প্ল্যানের অংশ। একটা মিলিটারি বেস তৈরির জন্য প্রচুর সামগ্রী লাগবে, বড় বড় জাহাজ আসবে, কন্টেনারে করে মাল আসবে। তো প্রশ্ন তো উঠবে, এত বেশি মাল বাংলাদেশে কেন নামছে আর এগুলো যাচ্ছে কোথায়? তো এই সমস্ত কিছুকে ঢাকার জন্যই এই করিডোর তৈরির কথা বলা হয়। এতে আমেরিকা মিয়ানমারের সাহায্যের নামে সকলের সামনে দিয়েই সেন্ট মার্টিনের জন্য লজিস্টিক বহন করতে পারে। সমস্যা হলে সেটা মিয়ানমারের নামে চালিয়ে দেবে যে যা হয়েছে সবটা রাখাইন স্টেটের জন্য, আমাদের কোনো হাত। অন্যদিকে মোহাম্মদ ইউনিস ক্ষমতায় আসতেই বাংলাদেশের সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ করে দিয়েছে সাধারণ জনগণের, এবং বলা হচ্ছে যে ওখানে পরিবেশ বাঁচানোর নামে ধীরে ধীরে ওখানকার জনগণকে উৎখাত করার কাজ চলছে। আর এই পুরো প্রসেসে অনেকটা সময় লাগবে। এই কারণেই খেয়াল করেন মোহাম্মদ ইউনিস এত চাপ সত্ত্বেও গদি ছাড়ছে না। আমেরিকা অলরেডি বাংলাদেশের জামাত বিএনপিকেও কিছু টাকা দিয়ে দমিয়ে রেখেছে। আর 2026 সালের আগে গোটা দেশে ইলেকশন হবেন, আর ততদিনে আমেরিকা নিজের কাজ ছেড়ে ফেলবে। আর তারপরেই খেয়াল করবেন যে মোহাম্মদ ইউনিসও বাংলাদেশ ছেড়ে সরে পড়েছে। এখন প্রশ্ন আসছে যে এতে ভারতের কতটা ক্ষতি হবে। দেখুন, একটা বিষয় মাথায় রাখবেন, বঙ্গোপসাগরে বা আশেপাশে ভারতকে ছাড়া কোনো কিছু করা সম্ভব না। শুরুতে ভারতের বিরুদ্ধে ছিল, কিন্তু যদি ভারত না চাইতো, আপনাদের মনে হয় যে হাসিনাকে বের করা সম্ভব হয়? আমাদের ইন্টেলিজেন্স ছিল না? বাংলাদেশ তো চারিদিক দিয়ে ভারত দিয়ে ঘেরা, ভারত চাইলে ইন্টারফেয়ার করে হাসিনাকে সাপোর্ট দিতে পারত, কিন্তু এই রকম কিছু ভারত করেনি। কারণ হাসিনাও আমাদের সাথে বেইমানি করেছিল, আর জিহাদিদের বিরুদ্ধে বাংলাদেশে কোনো রকম অ্যাকশন নেয়নি। উল্টে ওখানকার হিন্দুদের ওপর বারবার হামলা চালিয়ে ভারতকে ব্ল্যাকমেলিং করত। দুর্গাপুজোর সময় কি হয়েছিল সেটা আশা করি বলতে হবে। তো খুব সম্ভবত যা হচ্ছে এটা ভারত জানে, এবং এর থেকে আমাদেরও ফায়দা হবে। কিভাবে? তো এখানে আমাদের 3টে ফায়দা আর বাংলাদেশের লস। প্রথমত, ইউনিস যেভাবে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে নষ্ট করছে, ভারত থেকে আমদানি থামিয়ে
সমস্ত রপ্তানির পথ আটকে, তাতে ওদের সমস্ত গার্মেন্টসের অর্ডার আর ইনভেস্টমেন্ট আমাদের দেশে চলে আসছে। এতে করে আগামী 5 থেকে 7 বছরে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা হবে, যেরকম ইউরোপের সাথে করা হয়েছে ইউক্রেনের যুদ্ধের নামে। আর এই পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের হচ্ছে। উদাহরণ হিসেবে গত কিছু মাসে যদি একটু রিপোর্ট দেখেন, উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু এই রাজ্যগুলোতে মারাত্মক গ্রোথ হয়েছে গার্মেন্টস, যা এর আগে গত 20 বছরেও হয়নি। দ্বিতীয় ফায়দা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা হাসিনার থেকে চেয়েছিলাম যে হাসিনা ভারতে থাকা সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নিন। প্রায় 10 কোটির কাছাকাছি অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, সেটা কিন্তু হয়নি। এখন ডেইলি খেয়াল করেন, ভারত দেশের বিভিন্ন প্রান্তে বুলডোজার চালাচ্ছে আর জিহাদি বাংলাদেশি আর রোহিঙ্গাদের ধরে ধরে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। ওদের সরকার নিজেরাই বলছে যে ভারত তো আমাদের কথাই মানছে না, আর আমরা এ বিষয়ে কিছু করতে পারব। এতে ভারতও ক্লিনিং হচ্ছে। তৃতীয় ফায়দা, এই যে সেন্ট মার্টিন, এটা যদি আমেরিকার মিলিটারি বেস হয়, আর ওরা এটা তখনই অপারেট করতে পারবে যদি ভারত চায়, তো সম্ভবত ভারতও এখানে অ্যাক্সেস পাবে। তাই ভারত সরকার চুপ আছে। এখন আপনি বলতেই পারেন যে ভাই, যদি আমেরিকা পরে পাল্টি খায় তখন ভারত কি করবে? তো আপনাদের জানিয়ে রাখি যে এমনিতেও ডলারাইজেশনের পর আমেরিকার মেজরিটি এয়ারবেস ওরা চালাতে পারবে না, তখন ওদের পার্টনার দরকার। ন্যাটোতেই দেখুন, ওরা বলছে সমস্ত ন্যাটো দেশের যে পার্টনার রয়েছে তাদেরকে নিজের জিডিপির 5% ব্যবহার করতে হবে, যাতে আমেরিকা নিজেদের যে খরচ তাকে ধীরে ধীরে কমাতে পারে। তো এই রিজিয়নে যত মিলিটারি বেস রয়েছে আমেরিকা, সেখানে ভারত পার্টনারশিপ করে এর অ্যাক্সেস নিয়ে নেবে। উদাহরণ হিসেবে ডিয়াগো গার্সিয়া, যাকে চ্যাগোস দ্বীপপুঞ্জও বলে, সেটা তো এমনি ব্রিটেন মরিশাসকে তুলে দেয়নি, আর আমেরিকাও তাদের সাপোর্ট দিয়েছে। এর থেকে লাভ কার হলো? লাভ হলো ভারত। আর খেয়াল করবেন, ভারত মরিশাসের সাথে চুক্তি করে এর ঠিক পাশেই চ্যাগোস দ্বীপপুঞ্জে নিজেদের মিলিটারি বেস বানাচ্ছে, আর এক্স্যাক্টলি সেই রকমের কিছু বাংলাদেশেও হতে পারে। তো লাভ সেই ঘুরে ফিরে ভারতেরই, আর লস হচ্ছে বাংলাদেশ, যে ওরা নিজেদের গুরুত্বপূর্ণ পোর্ট, ইন্ডাস্ট্রি, দ্বীপ সব হারিয়ে ফেলছে। আর ওরা ভাবছে এতে করে ভারতের লস হচ্ছে, বা আমরা হিন্দুদের হারিয়ে দিয়েছি। তো ওদেরকে ভাবতে দিন, লাফাতে দিন। যতক্ষণ এর থেকে ভারতের ফায়দা হচ্ছে ততক্ষণ এসব চললে আমাদের কোনো সমস্যা নেই।